প্রত্যেকটা পেট্রোল পাম্পে, প্রত্যেকটা ডিপোতে ডেইলি ভিত্তিতে রুটিন করে সেখানে তদারকি করা হয়েছে, সেখানে সমস্ত ডাটা সংরক্ষণ করা হয়েছে এবং সকাল বিকাল সেখানে মনিটরিং করা হয়েছে কোন রকম অনিয়ম হচ্ছে কিনা। তারপরেও কিছু কিছু অনিয়ম হয়েছে, কারণ যেখানে দ্রব্যমূল্য কম থাকে সেই দ্রব্যটা মজুত করার, পাচার করার এবং অপচয় করার একটা প্রবণতা এটা হিউম্যান বিইং এর মধ্যে থাকে। মির্জা ফখরুলের এত বড় কথা, জামাত ইসলামীকে নির্মূল করতে চায়। দর্শক, মির্জা ফখরুল জামাত ইসলামীকে নির্মূল করতে চাওয়ার যে বক্তব্য দিয়েছেন, বিনা বিচারে মির্জা ফখরুলকে জামাতের কাছে ক্ষমা চাইতে হবে এবং তার এই বক্তব্য উইথড্র করতে হবে। এটা ক্ষমার অযোগ্য মহা অপরাধ। আমলিগ সরকারকে তারা কোনো লাভই হয় নাই, আরো দেশের ক্ষতি হয়েছে। আমলিগ সরকার থাকলে যদিও ঘুষ নিত, দুর্নীতি করত, একটা সিস্টেমে ছিল যে এই সিস্টেমে দেশটা চলতেছে, একটা রাস্তা ছিল। এখন তো কোনো রাস্তাই নাই ভাই, এখন আপনি কার কাছে যাবেন? আমলিগ সরকার যদি দুর্নীতি করেও থাকে, তারপরেও এক মানুষের চলাফেরা সুন্দরভাবে ছিল, একটা গঠন ছিল, আমরাও ভালো ছিলাম। কিন্তু পুলিশে ঝামেলা করতো, অশান্তি ছিল, তারপরও ইনকাম করছি। আমলিগের সময় পুলিশের অত্যাচার ছিল। সুপ্রিয় দর্শক, আজকের ব্রেকিং নিউজে আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কত দ্রুত বাংলাদেশে ফিরতে পারবেন এবং বাংলাদেশের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে সেটি জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই যারা ভিডিওটি অন করেছেন তাদেরকে বলবো ভিডিওটি না টেনে আগে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। দর্শক, তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটিতে একটা লাইক দিয়ে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসা যাক। 24 সাল শনির বছর ছিল। বছরটি বাংলাদেশের 18 কোটি মানুষের জন্য দুর্ভাগ্য ডেকে আনলো। আমরা সকলেই জানি জুলাই আন্দোলনের কথা, 2024 সালের সেই কোটা বিরোধী আন্দোলন, যেটি পরবর্তীতে গণ আন্দোলনে রূপ নেয়। 5ই আগস্ট শেখ হাসিনা ও আওয়ামী লীগের সরকারের পতন হয়েছে, আপনারা জানেন। আমি গণনা করি, গণনা ভিত্তিক কথা বলি, আওয়ামী লীগকে সতর্ক করেছিলাম। আমার কাজই হচ্ছে ভবিষ্যৎ গণনা করা। আন্দোলনের পর কারা লাভবান হলেন? 8ই আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপ্রধান হিসাবে, প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন। তিনি তার পছন্দের লোকজন নিয়ে সরকার গঠন করেছিলেন। ছাত্র নেতারা উপদেষ্টা হয়েছিলেন, সরকারি দপ্তরে কাজকর্ম করেছেন, অগাধ সম্পদ কামিয়েছেন। সেগুলো নিয়ে আজ পর্যন্ত তদন্ত বা বিচার হয়নি। ইউনূস সরকারের আমলে যারা উপদেষ্টা ছিলেন তাদেরও তদন্ত হওয়া উচিত, তাদেরও বিচার হওয়া উচিত। তারা ইউনূস সরকার এবং 24শে জুলাইয়ের আন্দোলনের যে কুফল জনগণ পেয়েছেন বা আজ দেশ যেখানে এসে দাঁড়িয়েছে, আমি কথা বলতে বাধ্য, এদের সবারই বিচারের আওতায় আনা উচিত। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন হয়ে গেছে। বিপুল সংখ্যক ভোটে বিএনপি বিজয়ী হয়েছেন। সংসদে তারা সরকারি দল। যারা আন্দোলন করেছিলেন সেই ছাত্রনেতারা একটি দল করেছিলেন ইউনূসের পৃষ্ঠপোষকতায়, নাগরিক পার্টি। তারা তো কিছুই করতে পারেননি। গোটা 6 আসন পেয়েছেন, জামাতের সঙ্গে একত্রে তারা নির্বাচন করেছেন, বর্তমানে বিরোধী দলে আছেন। আমার এগুলি কোনোটিই আলোচ্য বিষয় নয়। আমার আলোচ্য বিষয় একটি সুন্দর সাজানো দেশকে এই 24-এর আন্দোলন কিভাবে শেষ করে দিল। এই 18 কোটি মানুষের ভাগ্যে কিভাবে দুর্যোগের ঘনঘটা 24শে জুলাইয়ের আন্দোলন আমাদের কপালে লিখে দিল। আজ দেশের মানুষ কষ্টে, দুঃখে, হতাশায় ভুগছে। দেশে জ্বালানি তেল নাই, বিদ্যুৎ ঘাটতি, গ্যাস নাই, মানুষের কর্মসংস্থান নাই, কলকারখানা বন্ধের পথে। এই পরিস্থিতিটি কারা তৈরি করল? এদের পেছনে কার স্বার্থ ছিল? আমরা বর্তমান পরিস্থিতির উপর কিছুটা ভিডিও দেখব, না হলে বলবেন যে আপনি আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের পক্ষেই কথা বলেন। আমি আওয়ামী লীগেরও জ্যোতিষ, বিএনপিরও জ্যোতিষ, নাগরিক পার্টিরও জ্যোতিষ, এরশাদ জাতীয় পার্টিরও জ্যোতিষ। আমি জ্যোতিষ হিসাবে
সব দলকেই পরামর্শ দিয়ে থাকে। মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা জনগোষ্ঠীর বিষয়টি আসলে মানবিক, কিন্তু সে বিষয়টিকেই অবৈধ ইউনূস সরকার করে তুলেছিল আন্তর্জাতিক রাজনীতির গুটি। আর ইউনূস সরকারের বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার ক্ষমতা পেয়ে তাদেরকে পাসপোর্ট দিয়ে রীতিমতো শরণার্থী থেকে বাংলাদেশের নাগরিক বানিয়ে দিচ্ছে। প্রশ্ন হলো, বিএনপি তাদেরকে নাগরিকত্ব দেওয়ার এখতিয়ার রাখে কিনা? দেশটা তো কারো বাপের না যে চাইলেই কাউকে পাসপোর্ট দিয়ে দেওয়া যাবে। অবৈধ ইউনূস সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস বলেছিলেন পরের ঈদে নাকি রোহিঙ্গারা রাখাইনে গিয়ে ঈদ করবে। ওমা, এখন দেখি ঈদের পর ঈদ চলে যাচ্ছে, কিন্তু তারা তো ফিরে যাচ্ছেই না, উল্টো আগামী কোরবানির ঈদ হয়তো তারা ঢাকার যমুনাতেই করতে যাচ্ছে। সম্প্রতি আমরা জানতে পেরেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সাথে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকের পর অত্যন্ত গর্ব ভরে জানানো হলো যে সৌদি আরবে অবস্থানরত ৬৯,০০০ রোহিঙ্গাকে বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে এবং এরই মধ্যে ২২,০০০ রোহিঙ্গাকে পাসপোর্ট বুঝিয়ে দেওয়া হয়েছে। ৬৯ এবং ২২ এই দুটি সংখ্যা আপনি মনে রাখুন। ৬৯-এর সঙ্গে পুরো পরিবার রয়েছে, যাদের এক একজনের 10 জন 12 জন করে সন্তান হলে কত হতে পারে সংখ্যাটি আপনার মাথায় রাখা দরকার। এই যে প্রক্রিয়া দ্রুত করতে নাকি বাংলাদেশ থেকে বিশেষ টিমও এখন সৌদি আরবে অবস্থান করছে। কথাগুলো শুনলে মনে হতে পারে যে সরকার যেন পাসপোর্ট নামের এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দলিলটিকে মুদি দোকানের কোনো সস্তা পণ্য বানিয়ে ফেলেছে। রাষ্ট্রের সর্বোচ্চ নথিপত্র, যা একজন ব্যক্তির নাগরিকত্বের সবচেয়ে বড় প্রমাণ, সেটি স্রেফ বিদেশি চাপের মুখে অন্য দেশের নাগরিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই অধিকার বর্তমান ক্ষমতাসীনদেরকে কে দিয়েছে আপনি বলুন তো? এই যে 2026 সালের 12ই ফেব্রুয়ারিতে নির্বাচন হলো তথাকথিত, এই নির্বাচন কি এই ক্ষমতা তাকে দিয়েছে? দেয়নি। সংসদে আলোচনা হয়েছে? হয়নি। তাহলে আমাদের একটু পেছন ফিরে তাকানো দরকার। 2025 সালের 14ই মার্চ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে পাশে বসিয়ে ইফতারের সামনে টেবিল সাজিয়ে অবৈধ ইউনূস সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গলাবাজি করে বলেছিলেন 2026 সালের ঈদ রোহিঙ্গারা তাদের নিজ দেশে উদযাপন করবে। সেই সময় এই চটকদার কথার অনেকেই হাততালি দিয়েছিল, আমি সমালোচনা করেছিলাম এবং বলেছিলাম যাবে না। আর তাই হচ্ছে। আজ 2026 সালের এপ্রিল মাস, কোথায় সেই প্রত্যাবর্ষণ? ঈদ তো চলে গেল দুটোর মধ্যে। গত 1 বছরে একজন রোহিঙ্গাকেও তারা মিয়ানমারে ফেরত পাঠাতে পারেনি। উল্টো অযোগ্যতার সুযোগে গত 15 মাসে নতুন করে আরো 1.5 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। এটা হচ্ছে সরকারি হিসেব, বেসরকারি হিসেবে কতজন সেটা আল্লাহ জানেন। প্রত্যাবর্ষণের চরম ব্যর্থতা ঢাকতে কি এখন এই মানুষের হাতে পাসপোর্ট দিয়ে ধরিয়ে দেওয়া হচ্ছে, বা চিরস্থায়ীভাবে তাদেরকে বাংলাদেশের ঘাড়ে চাপিয়ে দেওয়ার বন্দোবস্ত করা হচ্ছে? এই পুরো প্রক্রিয়ার পেছনে একটি গভীর এবং ভয়ঙ্কর রাজনৈতিক সমীকরণ রয়েছে। দেশে যে তথাকথিত গণ অভ্যুত্থান বা বিপ্লব সংগঠিত হয়েছিল, তার মূল উদ্দেশ্য কখনোই রাষ্ট্রের সংস্কার ছিল না, বরং রাষ্ট্রযন্ত্রকে অকার্যকর করে দেওয়াটাই ছিল প্রধান লক্ষ্য। এই আন্দোলনে যারা অংশ নিয়েছিল সেই সব জুলাই সন্ত্রাসী মূলত দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের ভিত্তিমূলে আঘাত করেছে। আর তাদের তৈরি করা অরাজকতার পথ ধরেই পুনর্বাসিত হয়েছে যুদ্ধাপরাধীদের দল জামায়াত ইসলামী এবং তাদের ভয়ঙ্কর জঙ্গি সংগঠন ইসলামী ছাত্র শিবির এনসিপিও। আপনারা যদি গত কয়েক দশকের রাজনীতি বিশ্লেষণ করেন তাহলে দেখবেন এই যুদ্ধাপরাধী গোষ্ঠী সবসময় রোহিঙ্গাদের নিয়ে এক ধরনের আবেগীয় এবং ধর্মান্ধ রাজনীতি করে এসেছে। তাদের মূল লক্ষ্য এই বিশাল ছিন্নমূল জনগোষ্ঠীকে নিজেদের কট্টরপন্থী মতাদর্শে দীক্ষিত করে একটি স্থায়ী ভোট ব্যাংক এবং জঙ্গিবাদের রিজার্ভ ফোর্স হিসেবে গড়ে তোলা। অনেকে বলেছেন বাংলাদেশের যে হিন্দু ভোটার রয়েছে তারা যেহেতু আওয়ামী লীগ সমর্থন করে, সেহেতু রোহিঙ্গাদেরকে তারা নিয়ে এসে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে রোহিঙ্গা ভোট ব্যাংক হবে জামায়াত ইসলামীর। আজ অবৈধ ইউনূস সরকারের বর্ধিত সরকার বা বর্ধিত সংস্করণ, অনেকে বলছেন ছায়া ইউনূস সরকার, তারেক রহমানের সরকার বর্তমানে সেই যুদ্ধাপরাধী জামায়াত শিবিরের এজেন্ডাই বাস্তবায়ন করছে। মূলত সৌদি আরবে রোহিঙ্গাদের যাওয়ার ইতিহাস আজকে নতুন নয়, 70-এর দশক থেকে তারা সেখানে যাচ্ছে। সেই সময় পাকিস্তানও অনেক রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে সৌদি আরবে পাঠিয়েছিল, কিন্তু পাকিস্তান রাষ্ট্র হিসেবে এতটা বোকা ছিল না। তারা তাদের দেওয়া পাসপোর্টে পরিষ্কারভাবে বিআর বা বার্মিজ রোহিঙ্গা লিখে দিয়েছিল, যাতে ভবিষ্যতে তাদের নাগরিকত্ব নিয়ে কোনো জটিলতা তৈরি না হয়। আর আমাদের দেশের শাসকরা কোনো ধরনের মার্কিং ছাড়াই তাদের পাসপোর্ট দিয়ে দিচ্ছে। আজ সৌদি আরব যখন সেই পুরনো পাসপোর্টধারীদের নবায়ন করার জন্য চাপ দিচ্ছে কিংবা অবৈধ